মায়ে যখন ফালাই থুয়ে গেছে তাহলে খোঁজ নিয়ে কি করবো? মাকে নিয়ে আপনার অনুভূতি কি? আমার কোনো অনুভূতি নেই মাকে নিয়ে। তাই আমার যখন প্রাপ্য বয়স হয়েছে তখন আমি যে জিজ্ঞাসা করছিলাম যে আমার বাড়ির ঠিকানাটা দেন, সে সিকিউরিটি গার্ড আমার বলতেছে যে তোমার আব্বু আম্মু আসছিল। যার মুখ থেকে জীবনে না শুনছি সেও বলে কষ্ট দেয়। ঠিক আছে, বা আপনারই হয়তো কোনো এক বান্ধবী বা কোনো এক বন্ধু যারা হয়তো বা এই পরিবেশটা পায়নি, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে এটা তাদের জীবনে কত বড় মিসিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা। আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও এবং আপনারা দেখতে চলেছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের নির্মাণে, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বলি SOCA। এই প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠান নির্মাণ করছে। তার মধ্যে একটি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ, একটি হচ্ছে আপনার লাইফ এবং আরেকটি হচ্ছে আপনার আপন ঠিকানা, এছাড়াও ওয়ান এবং প্রবাসীর অন্তর্কথা। বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে আমরা আছি, সবগুলোই জীবন গল্পকেন্দ্রিক। এছাড়া আমাদের আপন ঠিকানা এই অনুষ্ঠানগুলোর নাম যেগুলো বললাম সেগুলো ছাড়া ইউটিউবে আমার নামে অসংখ্য অসংখ্য ভিডিওজ আছে, যেগুলো খুব দুঃখজনকভাবে বললেও সত্য, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, অত্যন্ত কুরুচিপূর্ণ টাইটেল দেয়া। এবং আগে যেটা হতো নায়ক নায়িকাদের ছবি ব্যবহার করতো, এখন এআই দিয়ে করছে। শুধুমাত্র আমার না, এআই দিয়ে মেয়েদের ছবি না, এবং এখন যেটা দেখলাম আমি, আমাকেও এআই দিয়ে ভিডিও বানিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ টাইটেল দিয়ে এই বেশ কিছু চ্যানেল আছে যে কাজগুলো করে। এরা যে ভিডিওগুলো এখানে নিয়ে আসছে, এগুলো ৩ ক্যাটাগরির ভিডিওস। একটা ভিডিও হচ্ছে যেগুলো এবিসি রেডিওর বা ঢাকা এফএমের সিক্রেটস কিংবা আপনার হচ্ছে হলো যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে যে কনফেস অনুষ্ঠানগুলো ছিল, সেগুলা যেখানে দেখানো হতো একজন মানুষ কি ভুল করে জীবনে এবং ভুল করে তার রেজাল্টটা কি দাঁড়ায়, সেটার শাস্তি কি হয়। এখানে বিভিন্ন ধরনের অপরাধ যারা করেছেন, ক্রাইম যারা করেছেন, তারা সে কনফেস করেছিলেন। সেগুলো অনেক আগের, প্রায় আপনার বলতে গেলে ৮ থেকে ১০ বছর আগের অনুষ্ঠান। এই সময়কার কিছু কিছু রেকর্ড যেগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ থাম্বনেইল দিয়ে তারা করেন, ১। ২ নম্বর হচ্ছে যেগুলো আমার অনুষ্ঠান না, আমি নিজের জীবনে কোনোদিনও করি নাই, সেগুলোও তারা অনেক সময় আমার নাম দিয়ে প্রচার করেন। আর ৩ নাম্বার হচ্ছে যেই অনুষ্ঠানগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততাই নাই, হয়তো আমি কোনোদিন করিও নাই, এই অনুষ্ঠানগুলো তারা কোথা থেকে কিভাবে নিয়ে এসে আমার নাম দিয়ে প্রচার করেন। এবং আমি দেখলাম যে অনেকে আছে বিভিন্নভাবে করছেন যাতে করে আমি কপিরাইট দিতে না পারি। তো এগুলোর বেশ কিছু ডিফেমেশন কপিরাইট দেওয়া হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করেছি আমরা লয়ারদের সঙ্গে কথা বলে। তো এগুলা এরা কেন করে? এগুলা করার প্রধানতম কারণ হচ্ছে এই চ্যানেলগুলা কিছুদিন পর হারায় যায়। এই চ্যানেলগুলা মূলত করে যারা খুবই, আমি এই শব্দটা ব্যবহার করছি যে অনলাইনে খুবই ঠগ, বাটপার এবং প্রতারক টাইপের কিছু ছেলেমেয়ে। এরা শুধু আমার না, এরকম বেশ কিছু কনটেন্ট নিয়ে ৮টা, ১০টা, ১২টা, ১৫টা, 20টা করে চ্যানেল তৈরি করে। করার পরে যখন চ্যানেলটা মোটামুটি দাঁড়িয়ে যায় ৭০-৮০ হাজার সাবস্ক্রাইবার বা একটু তার চেয়েও কাছাকাছি, এই চ্যানেলগুলো তখন তারা বিক্রি করে দেয়। এবং শুধুমাত্র সেটা করে না, তারা যেটা করে, এই চ্যানেলগুলো তো মোটামুটি কাইন্ড অফ অর্গানিক চ্যানেল। এই চ্যানেলগুলো থেকে কনটেন্টগুলো ফেলে দিয়ে তারা থাইল্যান্ড, ভিয়েতনাম, আ এই কিছু থার্ড পার্টি আছে, এই থার্ড পার্টিদের সাথে যোগাযোগ করে তারা এমন কিছু কনটেন্ট চালায়, যেই কনটেন্ট চালিয়ে রাতারাতি অনেকেই $৫,০০০, $১০,০০০ ইনকাম করে। করার পরে হুট করে একদিন চ্যানেল ইউটিউব থেকেই তারা কপিরাইট পেয়ে চ্যানেল বন্ধ করে দেয়। তো এইটার জন্যে তারা আমার কনটেন্টগুলো ব্যবহার করে বিভিন্নভাবে খুব পচা, পচা থাম্বনেইল দিয়ে। এবং এই পচা, পচা থাম্বনেইলের যুক্তিকতাটা কোথায়? ধরেন একজন মানুষ, সে হয়তো জীবনে ২ টো খুন করেছে বা সে হয়তো রেপিস্ট, তার সাজা হয়েছে। সে হয়তো ধরেন আপনার জেলে গিয়েছে, জেলে গিয়ে সাজা হয়েছে তার ১০ বছর, ১৫ বছর এবং তারপরে জেল থেকে বের হয়েছে। তো আমাদের উদ্দেশ্য ছিল অনুষ্ঠানটা প্রচার করা কি? যে যাতে করে এই ভুলগুলো মানুষের জীবনে না হয়, যাতে করে মানুষ এই ভুলগুলা না করে। কিন্তু এই কনটেন্টটা কি আপনি চাইলে ১০০ ভাবে ১০০টা নোংরা উপায়ে আপনি অনলাইনে নিয়ে আসতে পারবেন। এবং সেই কাজগুলোই কিন্তু এই যে যারা এই যে ঠগ বাটপার আছেন তারা এই কাজগুলো করছেন। এবং এরা মনে করছেন যে এরা সারা জীবনেই পার পেয়ে যাবেন। কিন্তু না, আমি বহুবার সতর্ক করেছি, তারপরেও এই ডিফেমেশনগুলো তারা করে যাচ্ছেন। আমরা অনেককেই রীতিমতো টার্গেট করে অলরেডি পুলিশে ইনফর্ম করেছি, জায়গাগুলোতে জানিয়েছি। মজার বিষয় হচ্ছে যে যেই কনটেন্টগুলো নিয়ে তারা এই কাজগুলো করেন অনেকেই, এইগুলার লিগ্যাল অথরিটি এখন আর ওইভাবে নাই। নাই মানে হচ্ছে এবিসি রেডিও তো এক্সিস্টই করে না। আর এগুলো হচ্ছে তাদের কনটেন্ট। সো সেই জায়গা থেকে এই কাজগুলো করা লিগ্যাল ফ্রেমে গিয়ে তাদেরকে ধরাটাও একটু ডিফিকাল্ট। বাট সমস্যা নাই, কারণ তারা আমার প্রোফাইল পিকচার ব্যবহার করেন, আমার ছবি ব্যবহার করেন, করে এই কাজগুলো করে যাচ্ছেন। তো আমি এত কথাগুলো এই কারণেই বললাম
যেগুলো এখন মুড়ি মুরগির মতো হয়েছে, এবং এগুলো এক ধরনের আমাদেরকে মানে এগুলো আসলে টলারেট করার বাইরে চলে যাচ্ছে। তো এই কটা অনুষ্ঠান ছাড়া আমাদের অন্য কোনো ধরনের অনুষ্ঠানের সঙ্গে, কোনো ধরনের চ্যানেলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আর দুটো অনুষ্ঠান, একটা হচ্ছে মাছরাঙা টেলিভিশনে আমি করি, সেটা তো মাছরাঙার প্রপার্টি, আর একটা করি নেক্সাসে RG কিবরিয়া শো নামে, সেটাও নেক্সাসের প্রপার্টি। সো আমার প্রপার্টি বলতে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন থেকে যেগুলো আসে সেগুলো আমার প্রপার্টি। এর বাইরে কন্টেন্ট আপনারা যা দেখেন ইউটিউবে, এগুলো কোনো কন্টেন্টের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নাই ব্যক্তিগতভাবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এই পর্যায়ে যিনি আমাদের সঙ্গে আছেন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনার নাম কি? নার্গিস। নার্গিস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নার্গিসের বাবার নাম মনে আছে, বলেন তো? ওমর আলী। ওমর আলী। নার্গিসটা কি আপনার বাবা মায়ের দেয়া নাম? হুম। ওকে। মায়ের নাম? মায়ের নাম খুরশেদা। খোরশেদা। বড় বোনের নাম? মাফি। ছোট বোনের নাম? শাফি। মাফি আর শাফি। মাফি শাফির সাথে আপনার নামটা কেমন একটু অন্যরকম হয়ে গেল না? একটু মিলায় রাখা দরকার ছিল তো। আমি ছোট সবার ছোট। তো মাফি শাফি কাফি এভাবে রাখতে পারতো তো। সেটা তো আমি জানেন না। ফুপুর নাম কি? ছোট ফুপুর নাম রোকেয়া বেগম। রোকেয়া। চাচাতো বোনের নাম? চাচাতো বোনের নাম হচ্ছে বিলকিস। বিলকিস। ফুফাতো ভাইয়ের নাম? ফুফাতো ভাই 4টা আছে তো, 2 ঘরের মিলাইয়া, যেরকম আক্তার, আলামিন, ইব্রাহিম, ইরসাহিল। জি। আপনার ঠিকানা কিছু মনে আছে, একটু বলেন তো? আমার নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা। হ্যাঁ। আর আমরা নদী পার হয়ে ওই পারে যেতাম। ওই পারে যে মানে একটা গ্রামে নামতাম, ওই গ্রাম পার হয়ে আমরা হেঁটে আমার গ্রামে যেতাম। আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম আমার মনে নেই, শুধু যেই গ্রামে, এই যে আটি গ্রাম, এটা হচ্ছে যে গ্রামে আমরা নামতাম ট্রলার দিয়ে। আপনার বাড়ির পাশে আশেপাশের গ্রামের নামে হচ্ছে আটি গ্রাম। হুম। কাউয়ার টিঙ্গি, এটা মাইদেরহাটি আর হচ্ছে একটা কাওয়ার টিঙ্গি। মাদ্দেরহাটি আর একটা হচ্ছে কাওয়ার টিঙ্গি। মানে এই 2টা পাড়াতে নেমে আমরা আমাদের বাড়িতে দিকে যাইতাম। আপনার বাবা কি করে? আমার বাবা কি করতো জানি, আমার বাবা মৃত। এই এলাকার লোক আপনার বাবাকে চিনবে? তা আমি সঠিক, কাছাকাছি তো, হাঁটা হাঁটা ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে যাওয়া যেত না? চিনতেও পারে। চিনতেও পারে, কিন্তু আমার ওই ফুপুরে চিনবো। ফুপুরে চিনবে। ফুপুর নাম কি যেন বললেন? রোকেয়া বেগম। কেন চিনবে ফুপুকে? কারণ উনি ওখানকার একটা দর্জি ছিল, মানে একাই উনি একটা দর্জি ছিল ওই পুরো এলাকার। আচ্ছা। পরে আস্তে আস্তে দর্জি বাড়ছে, সেজন্য ওনাকে কাওয়ার টিঙ্গি। আপনার চাচাতো ভাই বোনের নাম হচ্ছে বিলকিস, ফুফাতো ভাইয়ের নাম আক্তার, আলামিন, ইব্রাহিম, ইসরাফিল, তাই না? ওকে। 2500 নারায়ণগঞ্জ, বাড়ির পাশে মাদ্দারাটি গ্রাম। চলেন, কি হয়েছে নার্গিস আমাকে একটু বলেন তো। আপনি কখনো চেষ্টা করছেন, গেছেন এখানে? না, জান নাই। বলেন কি হয়েছে, আমি গল্পটা একটু শুনি। গল্পটা হয়েছে মানে আমি যখন 4 থেকে 5 বছর বয়স হবে, মানে আমার অনুমানে, মানে এতটুক বয়স থাকতে আমাকে আমার চাচা চাচির কাছ থেকে একজন আনছে। আপনি চাচা চাচির কাছে কি করতেছিলেন? আপনার তো মায়ের কাছে থাকার কথা। আমার মা তো ছোটবেলায় চলে গেছে রেখে, মানে আমি আমার মাকে দেখছি কিনা আমার মনে নেই। মানে আমার জন্য একদম ছোট। আমি যেটা জানি যে আমি জন্ম হবার পরে আমার মা চলে গেছে। আর আপনার বাবা তখন মৃত? আমার মৃত্যু, মানে আমি জন্ম হবার আগে আমার বাবা। আর কোনো ভাই বোন ছিল না? ওই যে 2 বোন, মাফি শাফি। এরা কোথায় থাকতো? একটারে পালক দিয়ে দিচ্ছে, আমার মা থাকতেই পালক দিয়ে দিচ্ছে। আরেকটা আমার সাথেই থাকতো। পরে ওই যে আমি ঢাকা আপনার ইয়াতে, এইটা কি যেন, মিরপুর মাজার রোডে তখন থাকতাম। তো ওইখানে আমার চাচা চাচির সাথে থাকতাম। তো গণস্বাস্থ্য হসপিটাল ধানমন্ডি গণস্বাস্থ্য হসপিটালে একদম মানে ক্লিন ছিল। তো উনি যে আমার চাচা চাচির কাছ থেকে আনছে, বলে যে ভালো বাসা আছে, ওকে দিয়ে দাও, থাকবে, ভালো থাকবে, ভালো ইয়া করবে, ওরা সব দায়িত্ব নিবে বলে টলে আমার চাচা চাচিদের কাছ থেকে আনছে এনে। তো ওই হসপিটালে আবার যে ম্যানেজারিং পোস্টিংয়ে ছিল, ওনার হাতে আইন আমাকে দিচ্ছে। তো ঠিকানা ওনার কাছে ছিল কি না ছিল সেটা আমি জানি না, যা আমার বাড়ির ঠিকানা সে নিছে কি না নিছে। তবে সেও এখন নাই, মৃত্যু। তো উনি থাকলে হয়তো বা বলতে পারতো। তো চাচার কাছ থেকে আপনাকে কে নিয়ে আসলো, কিভাবে আসলেন? ওই যে রোকেয়া বেগম। রোকেয়া বেগম। মানে উনি ওই যে কেন নিয়ে আসলো আপনার চাচার কাছ থেকে? কি বলে নিয়ে আসলো? যে ওকে নিয়ে যাই, ভালো থাকবে, ভালো খাবে, তুমি অভাবের সংসার, তো নিয়ে যাই। তো নিয়ে আমার চাচা চাচিও দিয়ে দিচ্ছে। এগুলো আপনার মনে আছে সব? হ্যাঁ, তখন বয়স কত আপনার? এরকমই 4-5। পড়াশোনা করতেন না? না, পড়াশোনা করানোর চেষ্টা করছে বা আমিও শেখার চেষ্টা করছি, কিন্তু আমার মনে থাকে না। মাকে দেখেনি নাই একবারে? না, আমার মায়ের চেহারা কোনো সময় মনে আসে না। তারপর উনি নিয়ে কি করলো?
উনি আমাকে নিয়ে ওখানে দিয়ে দিল, তো ওখানেই আমি থাকতে থাকি। পরে এক সময় আমার চাচিরে কাকারে এরাই আবার ওখানে নিয়ে গেছে আমাকে দেখার জন্য। তো দেখা গেছে 15 দিন 1 মাস পর পর আমাকে দেখতে যেত। তা এক পর্যায়ে আমি শুনছি মানে এগো কাছে আসার বছর খানিক পরে মনে হয় আমার চাচি আবার আসছে। বছর খানিক পরে বলতে কি মানে এমনি তো আসতেই আছে রেগুলার। আসতে আসতে পরে একদিন আয়সা বলতেছে যে ওর বড় বোনের বিয়া, ওকে আমাদের সাথে যাইতে দেন, বিয়ে ইয়া হওয়ার পরে আবার দিয়ে যাবো আয়সা। তো ওনারা ডেট দিয়ে ওনারা আবার বললো যে বিয়ে কবে, বললো যে এত তারিখ। তারিখ তো আর আমার মনে নেই। পরে বললো যে এর 2 দিন আগে বা 1 দিন আগে এসে নিয়ে যায়। তো এই বলে আমাকে নিয়ে উনি ইয়াতে চলে গেল ওনার বোনের বাসায়। বোনের বাসায় যে ওইখানে প্রায় 1 থেকে 15 দিন থেকে 20-25 দিন ছিল। তো এর মধ্যে আইসা আমার এরা চাচা চাচি ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পর আর পাই নাই। তো আমিও এইসব নিয়ে আর মানে কিছু বলতাম না যে আমি যাব বা আসবো, আমি কিছুই বলতাম না। ছোট বাচ্চা ছিল, ওর সাথে খেলতাম, ইয়া করতাম, মানে আমার দিন যেতেছিল ভালো। আমি কোনো সময় ওগুলো মনে করিনি। তবুও যদি মাঝে সাঝে মনে করছি যে তখন আবার এরা বুঝাইতো, না তুই আমাদের কাছেই থাকবি, তারা তোরে বড় হইলে তো দেখবি তোরে ইয়া করে দিচ্ছে, মানে এরকম বুঝ দিত। তো যাই হোক, তো আমার এরকম করতে করতে বছর গেল। পরে বছর বলতে কি তার এরপরে তো আমি নিচে যাইতাম, নিচে খেলার জন্য যাইতাম। তখন একদিন নিচে সিকিউরিটি গার্ড আমার বলতেছে যে তোমার আব্বু আম্মু আসছিল। তো এরা তো জানতো যে এরা আমার আব্বু আম্মু। আব্বু আম্মু আসছিল, আমরা বলে দিচ্ছি যে তোমরা বাসা চেঞ্জ করে ফেলেছো। তখন আমরা বাসা চেঞ্জ করিনি। তার কিছুদিন পরে আমরা বাসা চেঞ্জ করে আমরা ইয়াতে আসছি শ্যামলী। উনিও ওইখান থেকে চাকরি ছেড়ে দিচ্ছে, যাকে আমি মামা ডাকতাম, যার কাছে থাকতাম। উনি ওইখান থেকে চাকরি ছেড়ে দিয়ে এয়ারটেল সিম আছে না, ওই কোম্পানিতে উনি তখন ওই এয়ারটেল সিমটা নতুন বেরিয়েছে, তখন যে ওইখানে উনি জব নিয়েছে। তো তখন থেকে আর আমার সাথে মানে ওই পর্যন্তই তাদের সাথে দেখা, ওই আমার বোনকে নিতে আসা, মানে আমাকে নিতে আসা, তারপরে আর যোগাযোগ নাই, এই শেষ। তো এইভাবে তো যাদের কাছে বড় এলাম, তো উনি তো মারা গেল, খোঁজ দিতে পারে নাই। মারা গেল বলতে যে নিয়ে গেছে আপনাকে সে মারা গেছে? হ্যাঁ, মানে আমি যার কাছে বড় হয়েছি, যাকে আমি মামা ডাকতাম, সে আপনাকে আপনার চাচার ঠিকানা জানে না? তারা জানে না। তো উনি তো মারা গেছে, উনি তো আর আমাকে এসব কিছু বলে যান জীবন দশাও কোনোদিন বলে নাই না। তো ওনার ওয়াইফকে উনি যখন মারা গেছে, আমার যখন প্রাপ্য বয়স হয়েছে, তখন আমি যে জিজ্ঞাসা করছিলাম যে আমার বাড়ির ঠিকানাটা দেন। তখন উনি বললো যে বাড়ির ঠিকানা দিব আমার কাছে তো নাই, তোর মামা যখন অসুস্থ ছিল তখন তো আমি দেশ বিদেশে তোর মামারে নিয়ে চিকিৎসার জন্য বাইরে ছিলাম। বা হ্যাঁ, তারা তখন বাইরে ছিল, তখন আমি ওই ফ্ল্যাটে একা থাকি। তখন আবার এরা মাল জিনিস মানে লোক দিয়ে নেওয়াইছে, ভাড়া ভরা দিয়ে, সেরা তো কেমনি কি হয়েছে তা তো আর জানি না। তো বলতেছে যে লোক দিয়ে মাল জিনিস চেঞ্জ করেছি, কাগজপত্র কোথায় গেছে না গেছে তা তো জানি না, তোর মামাই থাকলে দিতে পারতো। তো এই করতে করতে তো এখন পরে তাদের সাথে কিছু একটা জিনিস নিয়ে মুখ কালাকালি করে তাদের কাছ থেকে আইসা পড়া। তারপরে এই বিয়ার জীবন সংসার নিয়ে এই মধ্যে কোনো সময় এরপরে আর কোনো সময় বলি নাই যে আমি আমার বাড়ি খোঁজ করব বা আত্মীয় স্বজনের কাছে যাব। তবে এখন মানে বিয়ার পরে মানে অতীত নিয়ে কথা বলে তো অনেকে, মানে অনেক কষ্টদায়ক কথা বলে যে সেই জিদ দিয়ে এখন খালি আসা। আর আমার কি মানে আমি খোঁজ নেওয়ার এর জন্য চেষ্টা করি যে মায়ে যখন ফালাই থুয়ে গেছে তাহলে খোঁজ নিয়ে কি করবো, যে জন্ম দিচ্ছে সেই যখন ফালাই দিয়ে গেছে তাইলে আর চাচা চাচি এর দিয়ে কি করবো, মানে এই জন্য আর আমিও তো এখন। কিন্তু এবার এখন আসছি গঞ্জ, ওই যে বললাম সবাই আমাকে বংশ নিয়ে কথা বলে, আমার কেন বংশ করছেন? হ্যাঁ, আমার একটা 5 বছরের বাচ্চাও আছে। তো আপনার হাজবেন্ড তো জেনে শুনে বিয়ে করছে আপনাকে? জেনে শুনে বিয়ে করার পরও দেখা যায় আছে না পাড়াপড়শি, তারা তাদেরকে কাকে খোঁজ করতেছেন আপনি এখন? আমি ফ্যামিলিকেই খোঁজ করতে। ফ্যামিলি বলতে যেরকম বোনেরা আছে, চাচা চাচি আছে, তাদের কাছেই ফিরে যেতে চাই। মা যদি আসে আসলো। মাকে নিয়ে আপনার অনুভূতি কি? আমার কোনো অনুভূতি নেই মাকে নিয়ে। বললাম না, মার প্রতি ওই যে রাগ কেন আমাকে থুয়ে গেল। আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। পরিবার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, যেটা আপনি আপনার জন্মের সাথে সাথে পেয়ে থাকেন। এবং পরিবারে সন্তানের পক্ষ থেকে বাবা মার
সাপোর্ট, ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহর রহমত। আমরা উইথ ডিউ রেসপেক্ট ব্রোকেন ফ্যামিলি নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলি, এবং এটা কখনো কখনো সত্য ডেফিনেটলি, সে কারণে হয়তো আমাদের সামাজিকভাবে এই পারসেপশনগুলো এসছে। তবে সব ব্রোকেন ফ্যামিলি একরকম না। এই ব্রোকেন ফ্যামিলি হওয়ার ক্ষেত্রেও সন্তানদের আসলে কোনো হাত থাকে না, ডেফিনেটলি থাকে না। তো আমি কথাগুলো এই কারণেই বলতে চাচ্ছি যে সেই সন্তানরা অনেক বেশি প্রিভিলেজড, সেই সন্তানরা অনেক বেশি লাকি যারা বাবা মায়ের একটা সুস্থ সম্পর্ক দেখে বড় হচ্ছেন, এবং যে কোনো অবস্থাতে বাবা গরিব হোক, মা গরিব হোক, সেটা বড় কথা না, সন্তানের বিপদে আপদে ছায়া দিয়ে মমতা দিয়ে আগলে রেখেছেন। এটা যে কত বড় আপনার জীবনে কত বড় সম্পদ, যদি সম্পদ ভাষাতেই বলি, এই ওয়ার্ডটাই যদি আমি ইউজ করি, এই সম্পদের ভ্যালু আপনি কোনো কিছুতে দিতে পারবেন না। এবং এইটা কত বড় আমি তো পাইনি তাকে। এক্স্যাক্টলি। সো এইটা অনুভব করার জন্য আপনার এই এপিসোডগুলো বেশি বেশি করে দেখা উচিত। কিংবা আপনারই হয়তো কোনো এক বান্ধবী বা কোনো এক বন্ধু যারা হয়তো বা এই পরিবেশটা পায়নি, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে এটা তাদের জীবনে কত বড় মিসিং। ওটা তো আমার জীবনে একটা কষ্ট, যে মা পাই নাই, বাপ পাই নাই, ঠিক আছে, এই রিওয়ার্ডগুলা স্বজন আমাকে কথা শোনাচ্ছে, রাইট, এবং এই রিওয়ার্ডগুলা বা এই ঘটনার প্রেক্ষাপটে আপনি আল্লাহর কাছ থেকে চাইতে পারেন। এখানে তো আপনার কোনো হাত নাই যে আল্লাহ সবাই তো পায়, আমি তো পেলাম না, তুমি এর প্রতিদান আমাকে দিও, এবং তিনি চাইলে আপনাকে দিতে পারেন, তাই না? সবকিছু আল্লাহর উপর ছাইড়ে দিয়েছি। হ্যাঁ, সেটাই, কিন্তু তাওয়াক্কাল তো ইদানিং আল্লাহ। অনেক ইয়ার পরে ভাবলাম যে না, তাহলে খোঁজ করে দেখি, কারণ ঠিক আছে, স্বামীও আমার থাকবে না, সবই যাবে গা। কত সাপোজ কেউই থাকবে না, সন্তানও থাকে না, কেউ থাকবে না, সন্তান থাকে না, আমার স্বামী থাকে না, পাশে থাকার মতন কেউই থাকবে না। রাইট, রাইট। এবং একটা সময় গিয়ে আপনি কাউকেই পাবেন না জীবনে, একমাত্র আল্লাহ ছাড়া কেউই থাকে না মানুষের জীবনে। ঠিক আছে, এগুলো একটা মিছে মায়া, মায়া, মোহ মায়া, অদ্ভুত বিষয়। আমাকে এই অনেকে বুঝাইছে যে তুই তোর ফ্যামিলি খুঁজে চেষ্টা কর, কিন্তু আমি কখনো করিনি, কারণ এবার আমার অতীত নিয়ে মানে যার মুখ থেকে জীবনে না শুনছি সেও আমার, সেও বলে কষ্ট দেয়। ঠিক আছে। আল্লাহ মাফ করুক। ঠিক আছে, চলেন নার্গিস, আমরা চেষ্টা করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, নার্গিস তো আপনার বাবা মায়ের দেয়া নাম, হুম। নার্গিসের পরিবারটা খোঁজার চেষ্টা করি আমরা। তাওয়াক্কাল তো আল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।